আমরা সবাই জানি আজকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। সেখানে এই মাতৃভাষা দিবসের বাংলা নেতৃত্বে দিয়েছিল বাংলা ভাষা। তো সাথী হিসেবে পেয়েছি বা আমাদের সাথে রয়েছেন আমার বন্ধু, আমার কলিগ, 15 বছরের বন্ধু ডক্টর চন্দন খা, অধ্যাপক পরিমল মিত্র স্মৃতি মহাবিদ্যালয়, বাংলা বিভাগ। আজকে আমরা এই দিন উপলক্ষে বা এই মাতৃভাষাকে কেন্দ্র করে আজকে আমরা দুজনে কিছু আলোচনা করছি, শেয়ার করছি। বিশেষ করে শৈশব থেকে আপনি যে কবিতা চর্চা, বাংলা ভাষা চর্চা এর মধ্যে দিয়ে এগিয়ে এসেছেন, তো এই উৎসাহটা কী করে পেলেন? কী করে আপনার মনে হলো যে বাংলাই আমার একমাত্র দিশা বা বাংলা ভাষা চর্চার মাধ্যমে আমি আমার সঠিক জায়গাটা খুঁজে পাবো? ধন্যবাদ স্বপনদা। আমার আসলে বাড়ির ব্যাকগ্রাউন্ড ঠিকই কৃষিকাজ এবং ব্যবসা, কিন্তু ক্লাস 7-8 থেকেই আমার সাহিত্যের প্রতি অনুরাগ তৈরি হয় আমার কয়েকজন মাস্টারমশাইয়ের ক্লাস থেকে, এবং সেখানে তাদের পড়ানো, তাদের ধরন এবং বাংলা সাহিত্য পড়তে পড়তে আমি এমন কিছু একটা আনন্দের সন্ধান পেয়ে যাই, ভবিষ্যতে তখন রাস্তাটা ঠিক হয়ে যায় যে এইটা নিয়েই আমি পড়াশোনা করব। তো এত অল্প সময়ে এত বিরাট সংখ্যা একটা লেখা, এটা কিন্তু খুব কম দেখা যায়। মানে এই প্রজন্মের বা এখনকার যারা লেখালেখি করছে তাদের মধ্যে খুব একটা দেখা যায় না। তো এই উৎসাহটা এবং এই শক্তিটা তুমি কোথায় পেলে এত লেখা? এইটা আসলে ছেলেবেলা থেকেই যেটা হয়েছিল, যেহেতু বই পড়া, আমি 3-4টে লাইব্রেরির সঙ্গে যুক্ত ছিলাম, পাবলিক লাইব্রেরি, এবং আমার মাস্টারমশাইরা সেই সঙ্গে ওনারা যে ভালো বই পড়তেন আমাকে দিয়ে দিতেন এবং বলতেন যে এই বইটা পড়বি, 1 সপ্তাহ পর কিন্তু জিজ্ঞেস করবো। এইভাবে আমার পথের পাঁচালী পড়া, এইভাবে আমার সাতকাহন পড়া, এইভাবে আমার সঞ্জীব চট্টোপাধ্যায়ের লোটা কম্বল পড়া, সব মাস্টারমশাইদের বই। এবং পাশাপাশি আমি একটা যে লাইব্রেরিতে পড়লাম, এই লাইব্রেরিটার কথা বলতেই হবে। আমি যে স্কুলে পড়তাম কেশবপুর পাবলিক লাইব্রেরি, 1937-38 সালের একটি গ্রামীণ লাইব্রেরি, কিন্তু অদ্ভুত সংগ্রহশালা আছে সেখানে। এবং লাইব্রেরি আমরা এতই ভালো ছিলেন, তখন ইলেকট্রিক আলো ছিল না। আমার মনে আছে কোনো একটা বই পড়তে পড়তে এতটাই আমি হয়ে গেছি, ওনারা হারিকেন দিয়ে যেতেন, 2টো হারিকেন থাকতো, একজন লাইব্রেরিয়ান নিজে কাজ করতেন আর হারিকেনটা দিয়ে যেতেন, এবং আমাকে বলতেন যে 8টার সময় বন্ধ হবে, কিন্তু তুমি যদি 10টা পর্যন্ত পড়ো আমরা আছি। তো এই শুধু আমি নই, আমার আশেপাশে এতজন মানুষ, মানে আজকে আমি হয়ে ওঠার পিছনে এই মানুষগুলোরও অবদান আছে। এবং এই লাইব্রেরিগুলো, আমার স্কুলের সেই মাস্টারমশাই, তাদের ভালোবাসা, তাদের আমাকে আগিয়ে দেবার এই প্রচেষ্টা, সেখান থেকে আমি প্রচুর পড়েছি। এবং পড়বার ফলে যেটা হয়েছে, সুনীল গঙ্গোপাধ্যায় এই কারণেই হয়তো বলতেন যে লিখতে গেলে পড়তে হয়। এই পড়াটা থাকার ফলে আমার ভিতরে একটা সাহিত্যবোধ অলরেডি তৈরি হয়ে গেছে যখন আমি কলেজে ঢুকছি তখনই, এবং তখন থেকেই আমি লেখালেখি করি কলেজে যখন পড়ছি। এবং আমি MA পাস করার 1-2 বছরের মধ্যেই কলকাতা থেকে আমার বই বেরিয়ে যায় কলেজ স্ট্রিট থেকে, এবং সে বই কলেজ বিশ্ববিদ্যালয়ের ছেলেমেয়েরা পড়ে। যখন আমি চাকরিও পাইনি, সদ্য MA পাস করেছি, 1 বছর পরেই আমার বই বেরিয়ে গেছে। এবং কলেজ স্ট্রিটের মতো জায়গায় তারপর প্রতি বছর আমার বই বেরোতে শুরু করেছে। সেটা অজিতেশ বন্দ্যোপাধ্যায়ের নাটক হতে পারে, সেটা বৈষ্ণব পদাবলী হতে পারে, সেটা রবীন্দ্রনাথ ঠাকুরের যোগাযোগ উপন্যাস হতে পারে, রাশিয়ার চিঠি হতে পারে। এইরকম একেবারে 25-26 বছর বয়স থেকে আমি লেখালেখির একটা জগতে ঢুকে যাই। এবং একটা গ্রামের ছেলে যখন কলকাতার মতো একটা জায়গায় তার একটা সুনাম হয়ে যাচ্ছে, এবং আশপাশে আমি দেখছি যে বহু কলেজের লাইব্রেরিতে আমার বই আছে, এবং তারা অনেকেই জানেন না যে এই ছেলেটি একটা পার্মানেন্ট চাকরিও করে না। আমি হয়তো একটা কলেজে পার্ট টাইম করি, কিন্তু তাদের সবার ধারণা যে এই বাবাই 26-27 বছরের ছেলে 8-10টা বই লিখে ফেলেছে। এবং আমার লেখালেখির জগতে আরেকটা বিশেষ কথা, সেটা হচ্ছে বেশিরভাগ ক্ষেত্রে সাহিত্যের যে দিকটা নিয়ে তার গবেষণার দিক, সেই দিকটা নিয়েই মূলত লেখেন। যেমন যিনি নাটক ভালোবাসেন, নাটকের গবেষণা, তিনি নাটকের উপর লিখবেন, যিনি রবীন্দ্রনাথের উপর লিখবেন। কিন্তু যেহেতু আমার ওই কৈশোর এবং যৌবনের পড়াশোনাটা ছিল অত্যন্ত ছড়ানো ছিটানো, বিশেষ করে মধ্যযুগ থেকে শুরু করে রবীন্দ্রনাথ, নাটক, গল্প, উপন্যাস, সাহিত্য, লোকসংস্কৃতি, সাহিত্যের যতগুলো শাখা আছে আমি পড়েছি মন দিয়ে। এই পড়াটা ভালো ছিল বলে আমাকে যখন পাবলিকেশন থেকে যখন আবদার করা হয় যে স্যার এই যোগাযোগের উপর লিখে দিন, তারপরেই বলছেন যে দেবী গর্জনের উপর লিখে দিন বা রাশিয়ার চিঠির উপর লিখে দিন, আমার লিখতে কোনো অসুবিধা হয়নি। এবং 5-6 মাস সময় পেলে আমি একটা বই লিখে ফেলেছি খুব কম বয়স থেকে, এবং এখনও সেটা চলমান। লিখতে গেলে 2টো জিনিস লাগে, পড়া লাগে আর শরীরটাকে সুস্থ রাখতে হয়, শরীর চর্চা লাগে। এই আর কি। একদম ঠিক বলেছে, এটা খুবই সত্যি। তোমার পড়ার জায়গাটা সত্যি অনেক বেশি ছড়ানো, কারণ আমি নিজে সেটা খুব ভালো করে ফিল করি। তুমি সাহিত্য চর্চা বা বাংলা ভাষা নিয়ে চর্চা করো, ইতিহাসকে যথেষ্টভাবে স্টাডি করেছো, মধ্যযুগের ইতিহাস
বা ভারতবর্ষের স্বাধীনতার প্রাক পর্যায়ের যে সাহিত্য ভাষা চর্চা, তো সেখানকার ইতিহাসটাকে জানতে গেলে অবশ্যই তার সাহিত্যের টেস্ট নিতে হবে, মানে সাহিত্যটাকে বুঝতে হবে। সেখানকার সাহিত্যকে বুঝতে গেলে ঠিক একই রকমভাবে ইতিহাসের সাহায্য নিতে হয়। সেটা আমি তোমার কাছ থেকে আমি নিজে জেনেছি এবং সেই ইয়েটা পেয়েছি। তো যাই হোক, সব থেকে বড়ো কথা, এটা একটা বড় বিষয় যে তুমি কিন্তু একটা আজকের দিনে আইকন, মানে এই ডুয়ার্সের, মানে সদূর মধুপুর হুগলি থেকে আসা, এখানে চাকরি সূত্রে আজকে 15 বছর প্রায় এখানে হয়ে গেল। 5 বছরের মধ্যেই আমি দেখেছি, 5 বছরের মধ্যেই তুমি মোটামুটি ডুয়ার্সের প্রান্তিক এলাকা বা মালবাজার সারাউন্ডিং যত যারা লিখছে লেখনী কালচারের অবস্থা, তাদের সবার কিন্তু তুমি একটা প্রেরণা। তো এটাকে তোমার কিভাবে তুমি ব্যক্ত করছো? তুমি এটা ঠিকই বলেছো। আমি যখন উত্তরবঙ্গ আমি চাকরি করার আগে আমি উত্তরবঙ্গ কোনোদিন আসিনি। যেদিন আমার প্যানেলে আমার এই কলেজ ঠিক হলো, আমি সেদিন কলেজ স্ট্রিট ঘুরে ঘুরে জলপাইগুড়ির ওপর বই কিনেছিলাম যে আমি যে জায়গাটায় চাকরি করতে যাচ্ছি আমি তো বাংলার একটা সিলেবাস পড়াবো, কিন্তু সেখানকার জীবন, সেখানকার ইতিহাস, সেখানকার মানুষজন, সেখানকার জীবিকা, সেখানকার প্রকৃতি যদি আমি না জানি, তাহলে সেই জায়গাটায় জাস্ট একটা চাকরি করবার বাড়ি চলে আসবে। কোনো একটা জায়গায় চাকরি করতে গেলে সেই জায়গাটাকে যদি ভালোবাসতে না পারি, এটা শিক্ষক হিসাবে আমার মনে হয়েছে যে সেই জায়গাটার প্রতি, সেই মানুষের, সেখানকার মানুষের প্রতি যদি ভালোবাসা তৈরি না হয়, তাহলে আমার অনেকটা আমার নিজেরও অধরা থেকে যাবে। আমার পড়াতে জাস্ট একটা ব্যবসায়িক সম্পর্ক হয়ে যাবে, আমি কিছু টাকা ইনকাম করলাম, কিছু চাকরি করলাম, আর কোথাও সুযোগ পেলে চলে গেলাম। সেটা আমি করতে চাইনি। ফলে আমি জলপাইগুড়ি, ডুয়ার্স এবং এখানে আসার পর কিরাত ভূমি আমি সংগ্রহ করি 2 খণ্ড জানবার জন্য। এইটা একটা দিক। আর হচ্ছে এখানকার আস্তে আস্তে বিভিন্ন অনুষ্ঠানে আমাকে 2-4টে বক্তৃতা দেওয়ার পর একটু জনপ্রিয়তা তৈরি হয়। ফলে বিভিন্ন লোকজন আমাকে ডেকে নিয়ে যান, তাদের সেটা স্কুল হতে পারে, কোনো পাঠাগার হতে পারে। সেই জায়গায় আরও অনেক লেখকের সঙ্গে আমার আলাপ হয়, তাদের সঙ্গে ভাব বিনিময় হয়। তারা বলেন, স্যার এইটা আপনি লিখুন, স্যার ওইটা এই। আমিও তাদের কাছ থেকে জানবার অবকাশ পাই। এখানে একজনের কথা বলতে হবে গবেষণার দিক থেকে প্রমোদ নাথ, যিনি লোক সংস্কৃতির, তার সঙ্গে, এবং লেখক হিসাবে আরেকজন যিনি কবিতা চর্চা করেন, ডুয়ার্সের কবি হিসাবেই যার পরিচিতি, সবাই চেনেন অমিত দা, অমিত কুমার দে। এই দুজনের কাছে আমি গভীরভাবে ঋণী, কারণ এরা আমাকে অনেক কিছু জানিয়েছেন এখানকার, আমিও ওনাদের কাছ থেকে অনেক কিছু শিখেছি এখানে। আর একটা এই বিষয়টা আমার খুব ভালো লাগে যে একবার সোনারপুর বইমেলায় ওদের প্রতি বছর একটা থিম হয় এক একটা জেলাকে নিয়ে। গত বছরের থিম ছিল জলপাইগুড়ি সংখ্যা। ওদের পুরো মেলাটা জলপাইগুড়ির ওপরেই, ওদের সুভেনির বেরোয়, বড় একটা বই বেরোয়। আমি জলপাইগুড়ির বাসিন্দা নই, কিন্তু ওনারা যখন জলপাইগুড়ির লেখকদের সঙ্গে যোগাযোগ করেন, তখন বেশিরভাগ লেখক বলেছেন যে এই বিষয়টার উপর চন্দনবাবুকে বলুন। যদিও উনি জলপাইগুড়ির ভূমিপুত্র নয়, কিন্তু জলপাইগুড়ির অনেক ভূমিপুত্রের থেকেও উনি এই বিষয়টা জানেন বেশি। তো আমাকে যখন যোগাযোগ করা হয়, আমি প্রথমেই বিনয়ের সঙ্গে জানাই যে আমার জন্ম তো হুগলি জেলায়, আমার লেখাটা কি ঠিক হবে? তখন ওরা বললেন যে কোনো আপত্তি নেই স্যার, এখানকার লেখকেরাই আপনার নামটা সাজেস্ট করেছেন। এইটা আমার কাছে খুব ভালোবাসার জায়গা যে আমি একটা চাকরি করতে এসে এখানকার জলপাইগুড়ি জেলার মানুষ আমাকে ভালোবেসেছেন। সেটা শুধুমাত্র মানে চাকরি করতে এসেছি বলে, যতটুকু আমি পেরেছি আমার সীমিত ক্ষমতার মধ্য দিয়ে, কবিতা হোক, উপন্যাস হোক, লেখালেখি হোক, লোক সংস্কৃতির দিক হোক, এখানকার সমস্ত বিষয়গুলি আমি আমার মতো করে চেষ্টা করেছি এবং এখানকার মানুষের সেগুলি ভালো লেগেছে। এইটা আমার কাছে বিশেষ প্রাপ্তি। এটা তুমি ঠিকই বলেছো, মানে কোনো এলাকায় থাকতে গেলে না, সেখানকার ভূমিপুত্র, মানে ওই এলাকার সংস্কৃতি চর্চা, ওখানকার ভাষা, ওখানকার মানুষজনকে ভালোবাসতে গেলে ভূমিপুত্র হওয়ার খুব প্রয়োজন হয়। কারণ আমি নিজে মালবাজারের ভূমিপুত্র নেই, কিন্তু মালবাজার সম্পর্কে আমি চেষ্টা করেছি এখানকার ভূগোল ইতিহাসকে তুলে ধরার একটা। আসলে বাংলায় কথা বলি, বাংলাদেশ, আমাদের পশ্চিমবঙ্গ, ত্রিপুরা, আসাম এবং পৃথিবীর প্রায় সব প্রান্তে বাংলা ভাষাভাষী লোক আছেন। এমনকি করোনার সময় আমি জানতে পারি সোশ্যাল মিডিয়া, তখন আমাকেও যুক্ত থাকতে হয়েছিল বিভিন্ন অনুষ্ঠানের সূত্রে, এবং আমার সৌভাগ্য হয়েছে মালবাজারে বসে আমেরিকার 2-3টে লাইব্রেরির অনুষ্ঠানে যোগদান করার। এবং তারা এতটা আবেগপূর্ণ, এবং সেখানে বাংলাদেশ এবং পশ্চিমবাংলার হয়তো 100 লোক আছেন ওখানে থাকেন। তারা একটা সংগঠন তৈরি করেছেন, নিয়মিত তারা একটা নিজেরাই লাইব্রেরি তৈরি করেছেন, সেখানে তারা বাংলা ভাষার চর্চা করে। এবং যারা যারা পশ্চিমবঙ্গ বা বাংলাদেশে যারা যারা লেখেন, তারা ওই ফোনের ইউটিউবের মধ্য দিয়ে আমন্ত্রণ করে তাদের সাক্ষাৎকার নেন, তুমি যেভাবে সাক্ষাৎকার নিচ্ছ এইভাবে। এবং সেখান থেকেই আমার জানা, অতটা আমার জানাই ছিল না, এবং গভীর আবেগ আছে বাংলা ভাষার সম্পর্কে। একটা ভাষা যখন মানুষের হৃদয়ে, গোটা পৃথিবীর মানুষের কাছে চলে যায়, তখন সেই ভাষাটা, যতই আমরা আশঙ্কা করি যে এই ভাষাটা কমে যাচ্ছে, কখনো এই ভাষায় একজন রবীন্দ্রনাথের জন্ম হয়েছে, এই ভাষায় একজন শ্রীচৈতন্য জন্ম দিয়েছে। সুতরাং এই ভাষাটা এত সহজে চলে যাবার না, এটা থাকবে।
এই ভাষার প্রতি যে আবেগ, আজকে অনেকেই আশঙ্কা প্রকাশ করেন, আমি আশঙ্কিত নই। কারণ বাংলা ভাষা এমন এমন কিছু বই আছে, সেগুলো হয়তো আরো বেশি ইংরেজিতে যদি অনুবাদ হতো, বিভূতিভূষণ, মানিক বন্দ্যোপাধ্যায়, সমরেশ বসু, মহাশ্বেতা দেবী, আশাপূর্ণা দেবী। আমাদের দুর্ভাগ্য যে আমরা এই সবার বইকে অনুবাদ করে বিশ্বের সব মানুষের কাছে পৌঁছে দিতে পারি। যদি এটা আমরা পারতাম, তাহলে বাংলা ভাষার মর্যাদা আরো অনেক বড় লেখকের, যেমন মপাসা, চেকভ, শেক্সপিয়ার, এদের পাশে বাংলা সাহিত্য, বাংলা উপন্যাস, বাংলা নাটক স্থান পাওয়ার যোগ্য। এত উচ্চমানের সাহিত্যিক আমরা পেয়েছি এই ভাষা। ঠিক, একদম ঠিকই বলেছো। ভারতবর্ষের প্রথম নোবেল পুরস্কার বাংলা ভাষা সাহিত্য থেকেই এসেছে, রবীন্দ্রনাথ ঠাকুরের হাত ধরে। আর আজকে আমরা যতই বই না কারো, এটাও সত্যি কথা, প্রায় পৃথিবীর 35-40 কোটি লোকের ভাষা বাংলা। সম্ভবত সংখ্যা দিক থেকে পঞ্চম কি ষষ্ঠ স্থানে আছে, ষষ্ঠ সপ্তম, হ্যাঁ ষষ্ঠ এরকম হবে। আর এটা সত্যি কথা, ভাষা অবশ্যই তার প্রয়োজনের তাগিদে বিকশিত হয়। প্রয়োজন বা কমিউনিকেশনটা কম হলে, যোগাযোগটা কম হলে সেটা কমে যায়। বিংশ শতকের হিসেবটা দেখছিলাম, প্রায় 2000 ভাষা হারিয়ে গেছে পৃথিবী থেকে। হয়তো এই শতকেও 1000-1500 ভাষা হারাতে পারে, তবে বাংলা অত সহজে হারানোর নয়। এটা তুমি একদমই আশাবাদী, তোমার এই কথা শুনে আমরাও খুব আশাবাদী। হ্যাঁ, এতে হয়তো মনে হতে পারে যে ইংলিশের বা অন্য ভাষাগুলোর বিকাশ ঘটছে। হ্যাঁ, আমরা কর্মক্ষেত্রে চাকরির সুবাদে আমরা অন্য ভাষাকে নিচ্ছি, কমিউনিকেশনের মাধ্যম হিসেবে নিচ্ছি, কিন্তু আমাদের ভাবের যে আদান প্রদান, আমাদের আবেগের যে আদান প্রদান, তার মাধ্যম হিসেবে অবশ্যই বাংলা ভাষা থাকবে। এই সঙ্গে আমি আরেকটু যোগ করি স্বপনদা, সেটা হচ্ছে বাংলা ভাষা টিকে থাকবে এই কারণেই বাংলা ভাষায় গোঁড়ামি নেই। বাংলা ভীষণভাবে গ্রহণ করতে পারে, আত্মীকরণ করতে পারে। আমাদের, তুমি দেশে ভাবো, আমাদের ইংরেজ তো 200 বছর রাজত্ব করেছে, তার আগে মুসলিম শাসনে আরবি, ফার্সি, এইসব ভাষা সব দেখবে আমরা গ্রহণ করেছি। আজ যে আমাদের বাংলা শব্দ ভাণ্ডারে বালতি, টব, গামলা, এইসব শব্দগুলো বাংলা শব্দ নয়। ঠিক সেইভাবেই এসেছে চেয়ার, টেবিল, ফ্যান, মোবাইলে তো সব ইংরেজি শব্দ, কিন্তু বাংলা সেগুলোকে এমনভাবে আত্মীকরণ করে নিয়েছে। এই ভাষাটা এমন একটা ভাষা, এবং বাঙালির মস্তিষ্ক এবং হৃদয় এত খোলামেলা, ফলে তারা গ্রহণ করতে পারে। আর যার গ্রহণ করার ক্ষমতা যত বেশি, সে তত বেশি নিজেকে সমৃদ্ধ করে। একদম ঠিক বলেছে। এই জন্যই বাঙালির গ্রহণযোগ্যতা কিন্তু পৃথিবীর প্রায় সর্বত্র, সব জায়গায় বাঙালির একটা গ্রহণযোগ্যতা আছে। কমিউনিকেশনের খুব ভালো মাধ্যম হচ্ছে বাংলা। তার কারণ হচ্ছে তারা অ্যাডাপ্টেশনটা খুব ভালো করতে পারে, নিতে পারে। তো যাই হোক, আমরা সমৃদ্ধ হলাম আজকের এই আড্ডায়, ছোট আড্ডা আমরা করলাম। হ্যাঁ, যে বাংলা ভাষার বিবর্তন এবং ভাষা সাহিত্যিক হিসেবে ডক্টর চন্দন খাঁ, তার অবদান আমরা আজকে পেলাম, জানতে পারলাম অনেক কিছু। তো আশা করছি আগামীতে আবার আড্ডা হবে, অবশ্যই আড্ডা চলতেই থাকুক। তবে এই আজকেই আলোচনার শেষে কবিতা একটা তো শোনার আশা রইল, কারণ কবিতা লোক আমরা শুনতে পাই না। তোমার যে আবৃত্তি, প্রতিটা মুহূর্তে আমারও কানে রয়ে যায় সেই সুর, চন্দনের আবৃত্তি। আমাদের কলেজের যে কোনো অনুষ্ঠানে চন্দনের আবৃত্তি একটা আকর্ষণ। তা একটা শেষ, আজকে একটা শেষ আবৃত্তি দিয়ে আমরা আজকে এই অনুষ্ঠানটা শেষ করব। আমি ছোট করে দেখি, পুরোটা হয়তো নাও মনে থাকতে পারে, বয়স হলে স্মৃতি ফেল করে, তবু চেষ্টা করছি। তোমাকে পেতেই হবে অন্তত 90 বা 90-এর বেশি, তোমাকে হতেই হবে একেবারে প্রথম, তার বদলে মাত্র 85। 5টা নম্বর কেন কম, কেন কম? এই জন্য রোজ আমি মুখে রক্ত তুলে খেটে আসি। এই জন্য তোমার মা কনকনে শীতে কি প্যাচপেচে বর্ষায় তোমাকে নিয়ে যেত স্কুলে পৌঁছে দিতে। তারপর ভিড় বাঁচাতে অটোওয়ালাদের ওই খারাপ মেজাজ সহ্য করে বাড়ি এসে না হাঁফিয়ে আবার এসে বসে পড়তো তোমাকে হোম টাচ দেখাতে। এই জন্য আন্টি রাখতাম ভদ্রতার চা জল খাবার সপ্তাহে 3 দিন। তাতে কত খরচা হয় রে রাস্কেল, বুদ্ধি আছে সেসব হিসেব করবার? শুধু ছোটকালে নয়, এখনো যে টিউটোরিয়ালে যাস, জানিস না কিরকম খরচাপাতিটা? ওখানে ঢুকলে সবাই প্রথম হয়, প্রথম প্রথম, কারো অধিকার নেই দ্বিতীয় হওয়ার। রোজ যে ওপাড়ায় যাস, দেখিস না কত সব বড় বড় বাড়ি ওপাড়ায়, কত সব বড় বড় গাড়ি করে বাবা মারা সব ছেলেদের নিতে যায়। আর ওই গাড়ির পাশে, পাশে না পিছনটায় দাঁড়াতে দেখিস না নিজের বাবাকে, ঘেমো জামা, ভাঙা মুখ, গোপন টিফিন বাক্স, চোখ কোথায় থাকে ওই মেয়েগুলোর দিকে। ওরা তোকে পাত্তা দেবে ভুলেও ভাবিস না, ওরা কত বড় লোক। তোকে পাত্তা পেতে হলে থাকতে হবে বিদেশে, ফরেনে, এনআরআই হতে হবে, এনআরআই এনআরআই। তবেই ম্যাজিক দেখবি। কবি সাহিত্যিক থেকে মন্ত্রী অবধি এক ডাকে চেনে। আমাদেরও নিয়ে যাবি তোর মাকে আমাকে, মাঝে মাঝে রাখবি নিজের কাছে নিয়ে গিয়ে।
তার জন্য প্রথম হওয়া চাই, আর তারপরই দরজা খুলে যাবে। 5 5 5 5 5 করে বাড়বে। অন্যদিকে মন দিস না, বাঁচবি তো বাঁচার মতো বাঁচ। না পাবি, আমি তাকাই না মেয়েদের দিকে, ওরা তো পাশেই বসে, কেমন সুগন্ধ আসে, কথা বলে। না পাবি পড়ার কথাই, নোট দি নোট নি, যেতে আসতে কত ছেলে দেখি পার্কে ডাঙ্গুলি খেলছে, কত ছেলে দুষ্টু প্রজাপতি ধরছে। না বাপি, আমি খেলতে যাই না কখনো, আমার কোনো বন্ধু নেই। হ্যাঁ বাপি, হ্যাঁ একজন আছে, অপু, 1 ক্লাসে পড়ে। ও বলেছে ওর বাবাও বলেছে প্রথম হতে, ওর বাবাও বলেছে কাগজে ছবি। না বাপি না, অপু বলেছে পড়াশোনা হয়নি একদম, বলেছে ও ব্যাক পাবে, আর ব্যাক পেলে কোথায় আছে বাথরুম সাফ করার অ্যাসিড। হ্যাঁ বাপি হ্যাঁ, ও জানে, আর বলেছে উঠে যাবে কাগজের প্রথম পাতায়। বাহ, যতটুকু খুব মনে ছিল সুন্দর। বললাম জয় গোস্বামীর খুব কবিতা। ভালো লাগলো আজকের এই অনুষ্ঠান। আমরা ছোট আকারে পরিবেশন করলাম, জানি না আপনাদের কেমন লাগবে। তবে আরেকটা বিষয় না বললেই নয়, এই অনুষ্ঠানের নেপথ্যে যে কারিগর, যার মস্তিষ্ক প্রসূত এবং সব থেকে বড় ভূমিকা নিয়েছেন পর্দার আড়ালে, পর্দার পেছনে, তিনি হলেন আমাদের কলেজের সেন্ট্রাল লাইব্রেরিয়ান, কেন্দ্রীয় গ্রন্থাগারিক শ্রী সঞ্জীব সিংহ। তার এবং সঞ্জীব বরাবরই নেপথ্য থেকে কাজ করতে পছন্দ একদম করে। একদম ঠিক তাই। ও বরাবরই, ও কখনো লাইট চায় না, কিন্তু ওর নেপথ্য থেকে যে ইনোভেটিভ আইডিয়াগুলো ওর মধ্যেই আসে, এবং তার মাধ্যমে আমরা আজকে যতটুকু পেরেছি একটা মেসেজ দেওয়ার চেষ্টা করছি সোসাইটিকে। আমাদের বন্ধু সঞ্জীব আগামী দিনে আরো এই ধরনের অনেক কিছুই নিয়ে আসবে। আমাকে দিয়ে শুরুয়াত হলো, এই জন্য সঞ্জীবকে আবার একটা স্পেশাল ধন্যবাদ এবং ভালোবাসা থাকলো। এবং সঞ্জীবকে একটু ডেকে নিচ্ছি এই 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 তাগিদে। হ্যাঁ। এই সঞ্জীব আসো, তোমাকে একটু ডেকে নিচ্ছি। জাস্ট কাজ করছে না? হ্যাঁ, তো এই হলো আজকের এই প্রোগ্রামের কারিগর। একটা প্রারম্ভিক পর্যায়ে ছিল যে আমাদের মধ্যে যারা রয়েছেন সরাসরি ছাত্রদের সাথে শিক্ষকতার সঙ্গে জড়িত, তাদের অনেক কথাই আমরা ক্লাসে শুনি, কিন্তু কিছু কথা যারা ক্লাসে আসে না, বা আমাদেরও অনেক পরিচিত বন্ধুবান্ধব যারা আছে তারাও জানতে চায়। তা আমি ভাবছি যে যেহেতু ডিজিটাল ইন্ডিয়ার একটা স্টেপ ফরওয়ার্ড হচ্ছে সব দিক থেকে, তা আমরা যদি আগামী দিনে বা এখন থেকেই কিছু কিছু লেকচার, আমাদের কিছু কিছু আমাদের জ্ঞান যদি আমরা ডিজিটাল মিডিয়ার মাধ্যমে, সোশ্যাল মিডিয়ার মাধ্যমে, যারা আপনারা দূরে আছেন বা তোমরা যারা ছাত্ররা আছো কলেজে বা কলেজের বাইরে, তারাও কিছুটা জানতে পারবে। এই উদ্দেশ্যে আমার এই অনুষ্ঠানের আজকের এই উদ্যোগ। আশা করি আগামী দিনে আরো ভালো ব্যবস্থার মাধ্যমে আরো এগিয়ে নিব প্রোগ্রামটাকে। আপনারা যদি সাথে থাকেন আমরা আরো এগিয়ে নিব। অবশ্যই আমরা ছাত্রছাত্রীদের জন্য এই ধন্যবাদ কাজটা দুজনকেই। করতেই থাকবো। আজকের আর আমাদের এই ট্রায়াল বন্ধন চিরকাল আপনারা দেখেছেন, সেটা ঠিক আছে। আমাদের এই স্পন্টেনিয়াস প্রোগ্রাম এর ইন্টারভিউয়ার ডক্টর স্বপন ভৌমিক, ইতিহাস বিভাগের অধ্যক্ষ এবং প্রধান, সাথে রয়েছেন বাংলা বিভাগের অধ্যক্ষ ডক্টর চন্দন খান। দুজনেই আমার খুবই ভালো বন্ধু এবং এদের নিয়ে আমি অনেক কাজ করতে চাই। বেশ, আমার সঙ্গে আছি। সঙ্গে ভালো থাকুন আপনারাও সবাই। ঠিক। থ্যাংক ইউ।